ওকে, ঠিক আছে। তো স্বাগতম জানাচ্ছি তৃতীয় লেকচারে, ঠিক আছে। তো মূলত আজকে আলোচনার বিষয় হবে বোর পরমাণু মডেল, ঠিক আছে। ওকে, ঠিক আছে। বোর পরমাণু মডেল। তো আচ্ছা, আগের লেকচারে আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে পড়েছিলাম, ঠিক আছে। তো লাস্টে আমরা দেখাইছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু কিছু জিনিস ভুল ছিল। তো ভুলগুলো কি কি বলো দেখি। তো ওকে, ঠিক আছে, চলো। তো এক নম্বর ভুল ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলে, ভুল ছিল কি বলো দেখি। তারা হুম সৌরজগতের সঙ্গে তুলনা করছিল, ঠিক আছে। ওকে, অ্যাফেরিসের সৌর জগতের সঙ্গে তুলনা করছিল। সৌরজগতের গ্রহ উপগ্রহের সাথে তুলনা করছিল। এখন এটা ভুল কেন? দেখো, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে কিন্তু পৃথিবী ঘোরে, ওকে, ঠিক আছে। এবং সেম ভাবে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘোরে বলো দেখি? ইলেকট্রন ঘোরে, ঠিক আছে। কিন্তু দেখো, কথা হচ্ছে গিয়ে সৌরজগতে তোমার পৃথিবী এবং সূর্য কিন্তু তোমার চার্জহীন, বুঝছো। আর ইলেকট্রন এবং নিউক্লিয়াস কি বলা দেখি এগুলো চার্জ যুক্ত। সো চার্জিং বস্তুর সঙ্গে কিন্তু চার্জ যুক্ত বস্তু তুলনা করাটা একটু টাফ, ওকে, একটু এটা ভুল, ওকে। সো দুই নাম্বারটা কি ছিল? তো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা কিন্তু ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরতেছে তার কিন্তু আমরা আহ এটা কিন্তু সঠিক কোনো তথ্য জানতে পারি না, বুঝছো। ওকে, ঠিক আছে। তো এর কোনো সঠিক তথ্য আমরা জানতে পারি না, অর্থাৎ তিনি ইলেকট্রনের যে আবর্তনের কক্ষপথের সম্পর্কে ধারণা দেননি, ওকে। তো আবার দেখো, উনি কিন্তু শোষণ ইলেকট্রন যখন ঘোরে, হ্যাঁ, তো শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেননি। পাশাপাশি কিন্তু যে বর্ণালী গুলো পাই আমরা, এই বর্ণালী সম্পর্কেও ধারণা দেন নাই, ওকে। তো এই সমস্ত বিষয় সংশোধন করার জন্য পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর, তো তিনি পরবর্তীতে আরেকটা প্রস্তাবনা দেন, যাকে আমরা বোর পরমাণু মডেল বলি, ঠিক আছে। তো চলো এখন আমরা শুরু করবো বোর পরমাণু মডেল, হ্যাঁ। তো আজকে আমাদের ভিডিওটা পুরোপুরি হয়েছে বোর পরমাণু মডেলের উপরেই হবে। তো আমরা চেষ্টা করবো যে এক ভিডিওতে যত সম্ভব ডিসকাস করা যায় এবং আহ, একদম শুরু থেকে বিস্তারিত আলোচনা করা যাবে, হ্যাঁ। তো চলো শুরু করে দিই বোর পরমাণু মডেল। ওকে, ঠিক আছে। বোর পরমাণু মডেল। ওকে, ঠিক আছে। হুম, ওকে, ঠিক আছে, চলো। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে কি বলো দেখি। বোর পরমাণু মডেল, ঠিক আছে। ওকে, চলো। তো দেখো, তো প্রথমত বলি, হ্যাঁ। তো বোর পরমাণু মডেল আবিষ্কৃত হয়েছে কার দ্বারা বলো দেখি এটা। দেখো, এটা আবিষ্কৃত হয়েছে ওকে, ওকে, আবিষ্কৃত হয়েছে তোমার ডেনমার্কের বিজ্ঞানী, হ্যাঁ। বিজ্ঞানী বিজ্ঞানী নিলস বোর হ্যাঁ। বানানটা কিরকম? NEILS, নিলস নিলস BOH, হ্যাঁ, BOHR, ঠিক আছে এটা। আচ্ছা, এটা কত সালে হয়েছিল বলো দেখি? আবিষ্কৃত হয়েছিল তোমার 1913 সালে। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, তো আরেকটা কোশ্চেন আসে যে বোর পরমাণু মডেল বা কোন তত্ত্বের উপর ভিত্তি করে হয়েছিল। তো এখান থেকে দেখো, এখান থেকে কোশ্চেনটা আসে এরকম। হুম তো চলো, তো দেখো এখানে বোর পরমাণু মডেল, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, বোর পরমাণু মডেল কি হয়েছিল বলো দেখি। ম্যাক্স প্লাঙ্কের, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্কের,
কোয়ান্টাম তত্ত্বের উপর, ঠিক আছে, কোয়ান্টাম ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আচ্ছা, এটা একটু সুন্দরভাবে মুখস্থ করে নিবা, এটা সম্পর্কে তুমি বিস্তারিত একটু পরে জানবা, ঠিক আছে। তো জাস্ট একটু মাথায় রাখো যে বোর পরমাণু মডেলটা কি ছিল, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল, ঠিক আছে। ওকে, তো চলো এখন আমরা দেখবো যে বোর পরমাণু মডেল কি বলছিল। আচ্ছা, তার আগে আমরা জাস্ট আগে এটা পরমাণু সম্পর্কে ধারণা নিই। দেখো, এটা পরমাণু, তো এর কেন্দ্রে থাকে কি বলো দেখি, নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি বলো দেখি, এটা নিউক্লিয়াস। আচ্ছা, তার বাইরের শেল এগুলো এগুলো না এটা। ওকে, এগুলো বাইরের শেল, ঠিক আছে, যেগুলোতে কি ঘরে বলো দেখি, ইলেকট্রন ঘরে। সেগুলো ইলেকট্রন আছে, বুঝছো, ঘুরতেছে। আর এটা কি, এটা নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস এটা, ঠিক আছে। তো এখন এখন এটা এগুলো তোমার ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন, ওকে, ইলেকট্রন। ওকে, দেখো, তুমি কি জানো, তুমি জানো না যে ইলেকট্রন কি করে বলতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, এটা তুমি জানো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখন পরমাণু কেন্দ্রে কি থাকে বলো, নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। আচ্ছা, নিউক্লিয়াস থাকে। আর আরেকটা কথা জানো তুমি, তো একটা পরমাণু সমস্ত ভর কিন্তু কোথায় পুঞ্জীবিত থাকে বলো দেখি, নিউক্লিয়াস। তো এখানে কি আছে বলো দেখি, সমস্ত ভর, ঠিক আছে, সমস্ত ভর এখানে পুঞ্জীবিত আছে, সো এটা তুমি জানো, হ্যাঁ। ওকে, তো এটাই হচ্ছে মূল ধারণা। তো দেখো বিষয়টা এরকম যে পরমাণু কেন্দ্রে কি থাকতেছে, নিউক্লিয়াস থাকতেছে, নিউক্লিয়াসে কি থাকে, এখন হচ্ছে তোমার নিউট্রন থাকে, আর একটা কি থাকে বলো দেখি, আর প্রোটন প্লাস প্রোটন, ঠিক আছে। আচ্ছা, তো এই দুটোর যোগফলকে আমি কি বলি বলতো, ভর সংখ্যা বলি বা নিউক্লিয়ন সংখ্যা বলি, তুমি জানো। আর ইলেকট্রন কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে দিয়ে ঘোরে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো এখন চলো আমরা বোর পরমাণু মডেলে চলে যাই। ওকে, দেখি বোর মডেল কি বলছে। তো চলো, এটা হচ্ছে বোর পরমাণু মডেলের উপস্থাপনা। ওকে, দেখো, তো উনি কি কি প্রস্তাব দিল দেখো। তো এক নম্বর প্রস্তাবটা ছিল এরকম, এক নম্বর প্রস্তাব কি ছিল বলো দেখি, ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা। ওকে, আচ্ছা, এটা একটু পড়ি, দেখো। তো ওনার প্রথম যে কনসেপ্টটা ছিল সেটা কি বলতো, ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা। তো এটি কি বলছিল, তো উনি দেখো বলছিল যে এরকম, যে পরমাণু কেন্দ্রে কে থাকে বলো দেখি, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তো এর বাইরে কি করে বলতো, ইলেকট্রন গুলো হয়ে ঘোরে, ঠিক আছে। দেখো ইলেকট্রন গুলো কি করতেছে, ঘুরতেছে, বুঝছো। এগুলোতে কি আছে বলতো, ইলেকট্রন আছে, ঠিক আছে, এগুলোতে ইলেকট্রন আছে, বুঝছো, এগুলো ইলেকট্রন। ওকে, ওকে, ঠিক আছে। উনি বলছিল কি জানো, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, বুঝছো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এই দেখো তো এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে না, এগুলো বৃত্তাকার না, অলমোস্ট বৃত্তাকার, ওকে। সো এই যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে বলো দেখি, যে সমস্ত বৃত্তাকার পথে ঘোরে তাদেরকে আমরা কি বলি, অরবিট বা শক্তি স্তর বলি বা স্থির কক্ষপথ বলি, বুঝছো। সো এটাই হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা। তো চলো লিখে ফেলি। তো কি বলছিল উনি, তো দেখো উনি বলছিল যে ইলেকট্রন গুলো, তো ইলেকট্রন সমূহ, হ্যাঁ, ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এগুলো অনেক সোজা, মানে অনেক ইজি ভাবে লিখে দিচ্ছে, তো সুন্দর করে তুমি জাস্ট নোটটা কইরো, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তো ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, যে বৃত্তাকার কক্ষে ঘোরে, কক্ষপথে ঘোরে, ঠিক আছে। তাদের কি বলা হয় বলতো, তাদের অরবিট বলা হয়, অরবিট। এক হতে পারে, অরবিট হতে পারে, অরবিট হতে পারে, বা শক্তি স্তর হতে পারে, মানে প্রধান শক্তি স্তর, ঠিক আছে, শক্তি স্তর হতে পারে, অথবা কি বলতো কি হতে পারে, স্থির কক্ষপথ হতে পারে, ঠিক আছে, স্থির কক্ষপথ হতে পারে, ঠিক আছে, এটা তুমি একটু মাথায় রাখবা।
বলে। আমাকে দেখো আবার বলি, তো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথগুলোতে ঘুরতেছে তাদেরকে আমরা কি বলি? স্থির কক্ষপথ বলি বা অরবিট বলি, অথবা কি বলি বলো দেখি? স্থির কক্ষপথ বলি, অরবিট বলি, অথবা শক্তি স্তর বলি, ঠিক আছে? এটা একটু জাস্ট মাথায় রাখবো না। তো এটা হচ্ছে প্রথম ধারণা। তো দেখো এই যে অরবিট, স্থির কক্ষপথ বা শক্তি স্তরকে আমরা কি বলি বলো দেখি? তো একে এন দ্বারা প্রকাশ করা হয়, একে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এন দ্বারা প্রকাশিত করা হয়, প্রকাশ করি। ওকে, ঠিক আছে। তো যখন দেখবো এন ইকুয়ালস টু যখন 1 হবে, বুঝছো? তখন তাকে আমি কি বলি বলতো? এটা কে শেল, বুঝছো? এটা কি বলতো? কে শেল বা কে শেল, ঠিক আছে? তো দেখো তখন এটাকে বলি আমি এন ইকুয়ালস টু যখন 1 হবে তখন এটা হবে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। আচ্ছা, এন ইকুয়ালস টু যখন দেখো 2 হবে, এন ইকুয়ালস টু যখন 2 হবে তখন তাকে এল বলবো, ঠিক আছে? এল শেল, ওকে? তখন সেটা কি বলো দেখি? এটা দ্বিতীয় স্তর, দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে? বা দ্বিতীয় অরবিট। দেখো এটা কিন্তু প্রথম না, এটা নিউক্লিয়াসের পরে কিন্তু এটা প্রথম শক্তি স্তর। সো এখানে কি বলতো কি? এটা n ইকুয়ালস টু 1। সো এটা কি বলতো? কে শেল, ঠিক আছে? সো এটা কি হবে তাহলে বলো দেখি? এটা n ইকুয়ালস টু 2। সো এটা কি বলো দেখি? এল শেল। তো এটা কি হবে তাহলে বলো? n ইকুয়ালস টু 3। সো এটা কি বলতো? কে এল এম শেল, বুঝছো? দেন আরো একটা আসবে এরকম। তো এটা এখানে কথা হবে তাহলে n ইকুয়ালস টু 4। তো এটা কি হবে বলো? কে এল এম এন শেল, বুঝছো? আশা করি তুমি বুঝতে পারছো এগুলো। তো n ইকুয়ালস টু 3 হলে কি হবে? তখন এটা এম শেল, ওকে? তখন তোমার এটা তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, তোমার এন ইকুয়াল টু যখন তোমার 4 হবে তখন এটা কিসের বলতো? এন শেল, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তখন হবে চতুর্থ শক্তি স্তর, বুঝছো? ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তুমি আশা করি বুঝতে পারছো। তো এগেইন বলি দেখো, তোমার প্রথম প্রস্তাবনাটা এরকম ছিল, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থির কক্ষপথে ঘুরতেছে তাদেরকে আমরা কি বলি? অরবিট বলি, অথবা শক্তি স্তর বলি, বা স্থির কক্ষপথ বলি। তো এন এর মান কিন্তু 1 হলে তখন কে, যা প্রথম শক্তি স্তর বলা হয়। এন এর মান যখন 2 হবে তখন এল শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর বলবো। আর তুমি আশা করি তুমি এগুলো বুঝতেই পারছো, বুঝছো? ওকে, ঠিক আছে, চলো পরবর্তী আমরা পড়ি, ঠিক আছে? ওকে, আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা, 2 নাম্বারটা ছিল এরকম, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, দেখো কৌণিক ভরবেগ কোনটা? So, এখন জাস্ট সিম্পল একটা বিষয় বোঝো, যখন তোমার একটা বস্তু রৈখিক বা লিনিয়ার, ঠিক আছে? এটা সরল রৈখিক। তো এখানে ধর একটা বস্তু কি করছে? ভি বেগে গতিশীল হইতেছে, বুঝছো? ধর এম ভরের বস্তু ভি বেগে গতিশীল। তো এখানে ভিটা কি বলতো? ভিটা বেগ, কিন্তু এটা কোন বেগ? এটা হচ্ছে রৈখিক বেগ, ঠিক আছে? কি বলতো এটা? রৈখিক বেগ, এটা একটু মাথায় রাখো। ওকে, ঠিক আছে? ওকে, তখন তোমার ভরবেগ কি হবে? ভরবেগ হবে তোমার, ভরবেগ ইকুয়ালস টু পি, হ্যাঁ? এটা রৈখিক ভরবেগ, ঠিক আছে? এম ভি, ওকে? ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, এটা তুমি জানো। ওকে, কিন্তু যখন একটা বস্তু কি করবে? একটা নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের, বৃত্তাকার ব্যাসার্ধের কেন্দ্র করে ঘুরবে, এরকম যখন ঘুরবে, তখন তার বেগটাকে আমি আর ভি বলতে পারবো না। তখন তাকে, যেহেতু তার বৃত্তাকার পথে ঘুরতেছে, তো তখন তার বেগটা হবে কি বলতো? কৌণিক বেগ, কি বলতো? ওমেগা। হ্যাঁ, ওমেগা কি বলতো এখানে? কৌণিক বেগ, ওকে? এটা একটু মাথায় রাখবা। যদিও এখন লাগবে না, কিন্তু পরবর্তীতে লাগতে পারে। কৌণিক বেগ। দেখবা যখন তোমার লিনিয়ার সরলরৈখিক পথে চলতেছিল তখন তাকে বলতেছো তুমি সরলরৈখিক বেগ ভি। হ্যাঁ, যখন তোমার বৃত্তাকার পথে ঘুরতেছিল তখন তাকে কি বলতে পারো? কি বলতে পারো বলো দেখি? কৌণিক বেগ ওমেগা, ওকে? তো একটা ফর্মুলা আছে, বুঝছো? ভি ইকুয়ালস টু কি ছিল? তো এই ভি ছিল রৈখিক বেগ, ওকে? রৈখিক বেগ, রৈখিক বেগ। ভি ইকুয়ালস টু কি বলতো? কৌণিক বেগ ওমেগা ইন্টু কি বলতো? আর। এখানে আরটা কি বলো? ব্যাসার্ধ। আর ইকুয়ালস টু যে কক্ষপথে ঘুরতেছে ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ওমেগা ইন্টু আর, বা ওমেগা আর, ওকে? ওমেগা কি বলতো? কৌণিক বেগ, এটা তুমি জানো। ওকে, আচ্ছা, দেখো এটা, দেখো তাহলে রৈখিক ভরবেগ কি হয় বলো দেখি? তো রৈখিক ভরবেগ কি ছিল? রৈখিক ভরবেগ কি ছিল বলো দেখি? রৈখিক ভরবেগ কি ছিল? ভরবেগ, হুম পি ইকুয়ালস টু কি ছিল? এম ভি, ওকে? আচ্ছা, যেখানে এম ছিল ঘূর্ণনরত বস্তুর ভর, আর ভিটা কি ছিল বলো দেখি? বেগ। আচ্ছা, এম তো আছেই, এখান থেকে ভি কি পাইছো বলতো? ওমেগা আর, ওকে? ওকে, সরি সরি সরি, এটা না, একটু দাঁড়াও, ওকে?
ওকে। ও সরি, এখানে তো কৌণিক ভরবেগ চাইছে, সরি। ওকে, ঠিক আছে। ওকে, দেখো কৌণিক ভরবেগ তো এটা পাইছো, তো ভি ইকুয়ালস টু ওমেগা তুমি পাইছো, ঠিক আছে। তো দেখো কৌণিক ভরবেগটা কি হয় বলতো? কৌণিক ভরবেগ হয় এরকম, কৌণিক ভরবেগ, হ্যাঁ, ঠিক আছে। কৌণিক ভরবেগ হয় এরকম, এল ইকুয়ালস টু আই ওমেগা, ভর ইন্টু, আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে দেখো তোমার একটু জানার দরকার নেই, ঠিক আছে, তুমি জাস্ট একটু মাথায় রাখবে, এগুলো জাস্ট দরকার হবে না, হ্যাঁ, ঠিক আছে। তুমি জাস্ট আপাতত একটু মুখস্থ রাখবা, তো কৌণিক ভরবেগ কি ছিল বড় দেখি? এম ভি আর, ওকে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। কৌণিক ভরবেগ কি বলতো? এম ভি আর। আচ্ছা, এটা কেমন করে আসে চলো দেখে নিই। কৌণিক ভরবেগ একটু আগে বললাম, কৌণিক ভরবেগ কি ছিল? এল ইকুয়ালস টু আই ওমেগা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। হুম ওমেগা কি বলতো এখানে? ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ, আর আই কি বলতো? জড়তার ভ্রামক, যদিও তোমার এটা লাগবে না, ঠিক আছে। এগেইন বলি, এটা লাগবে না, জাস্ট এমনিতেই প্রমাণ করার জন্য বললাম, ঠিক আছে। জড়তার ভ্রামক, ওকে। দেখো, যখন এখানে কোন একটা বস্তু এম ভরের বস্তু তোমার এই নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে, বুঝছো, তখন সেটা কিন্তু তোমার দেখতে রিং এর মতো লাগবে, ঠিক আছে। কি বলতো? এটা রিং লাগবে, ঠিক আছে। দেখো, রিং এর তোমার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি ছিল জানো? আই ইকুয়াল টু ছিল এম আর স্কোয়ার। এখানে এম হচ্ছে বস্তুর ভর, আর আর কি বলো দেখি? ব্যাসার্ধ, ঠিক আছে। সো আই ইকুয়াল টু কি লেখা যায় বলো? এম আর স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো কৌণিক বেগ ওমেগা, ওমেগা ইকুয়াল টু কি ছিল? তো ভি ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, তো ওমেগা ইকুয়াল টু কি লেখা যায় বলো দেখি? ভি ভাগ আর, ওকে। সেখানে বসে দাও, ভি ভাগ আর, ওকে। তো আর আর ক্যান্সেল হয়ে গেলে কি হয় বলতো? এম ভি আর, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগের সূত্র। তুমি জাস্ট এগুলো লাগবে না, এগুলো কিছু লাগবে না, জাস্ট এটা মাথায় রাখবা। তো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, তো মাথায় রাখবা কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু এম ভি আর, একটু জাস্ট এটা মুখস্থ রাখবা। আর এগুলো তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন তুমি বুঝতে পারবে, ওকে। আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। চলো এগুলো মিশাই দিই। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, দেখো, So, এখন কি বলছে? তো এখন বলছে কি জানো? এখন ধরো তুমি এন তম, এন হচ্ছে কি বলতো? আবর্তনরত কক্ষপথ, ঠিক আছে। ধরো তুমি এন তম কক্ষপথে আবর্তন করতেছো, বুঝছো, ইলেকট্রন আবর্তন করতেছে, ঠিক আছে। তুমি না, ওকে। আবর্তন রত কক্ষপথ, ইলেকট্রনের আবর্তনরত কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা, ওকে। সেই ইলেকট্রনটা কি করতেছে? এন তম কক্ষপথে আবর্তন করতেছে, মানে ঘুরতেছে, বুঝছো, ঠিক আছে। তো মাথায় রাখবা এখানে, হ্যাঁ, এটা দেখো, দেখো এন তম, এর আর দ্বিতীয় ফর্মুলাটা এরকম, বা দ্বিতীয় প্রস্তাবনাটা এরকম, হ্যাঁ, এন তম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের, এন তম কক্ষপথে, সুন্দর করে লিখে দিচ্ছি, জাস্ট নোট করে মুখস্থ করবা, ওকে। বইয়েরটা না বুঝলে আমার মনে হয় এটা বুঝতে পারো, হ্যাঁ। তো দেখো, এটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। তো তুমি এটা কি করতেছো? তুমি এটা জানো না যে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, জানো না, তুমি জাস্ট এটা জানো, তুমি হচ্ছে এন তম কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রন, ইলেকট্রন কি করতেছে? এন তম কক্ষে, এন তম অরবিটালে ঘুরতেছে, বুঝছো, অরবিটে ঘুরতেছে, ওকে। এন তম কক্ষপথে আবর্তনরত, আবর্তনরত হুম ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে জানো? কৌণিক ভরবেগ কি হবে বলো দেখি? এইচ ডিভাইডেড বাই 2 পাই, এর কি বলতো? হুম অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক, অখণ্ড, অখণ্ড মানে কি বলতো? যেটা খণ্ডিত হয় না, বা ভগ্নাংশ বা ফ্র্যাকশন হয় না, ঠিক আছে। অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ তুমি যে পথে, মানে যে কক্ষপথে আবর্তন করো না কেন, তোমার ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি হয় বলতো? যে তোমার কক্ষপথে আছে ওই কক্ষপথ নাম্বারের এত গুণের সমান, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সংখ্যার গুণিতক, ওকে।
ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। So দেখো এটা কি আসে তাহলে, তোমার কৌণিক ভরবেগ কি ছিল? এল, হ্যাঁ, কৌণিক ভরবেগ এল। তো একটু আগে পড়ছিলাম এল ইকুয়াল টু কি ছিল বলো দেখি, এম ভি আর। ওকে, এটা একটু মাথায় রাখবে, মুখস্থ রাখবা, ঠিক আছে? অন্য কিছু জানার দরকার নেই। তো কৌণিক ভরবেগ কি ছিল? এম ভি আর ইকুয়ালস টু কি বলতো, এন ইন্টু কি বলতো, কার পূর্ণ সংখ্যার গুণিতক ছিল? এন এর না? তো কে ছিল? এইচ বাই টু পাই, ঠিক আছে? তো এটার পূর্ণ সংখ্যার গুণিতক ছিল, ওকে, এন গুণিতক ছিল, বুঝছো? ওকে, সেখান থেকে জাস্ট লিখতে পারো। ওকে, এখন এটা একটু, ওকে ঠিক আছে, চলো তো দেখো, তো এখান থেকে বলতে পারো না যে এম ভি আর ইকুয়ালস টু কি বলো, এন এইচ ডিভাইডেড বাই টু পাই। ওকে, ঠিক আছে। ওকে, তো চলো এখন পরিচয়গুলো দিই। হ্যাঁ, তো এখানে দেখো পাই মানে তো পাই, যার মান হচ্ছে 3.1416, এটা তুমি জানো। আচ্ছা, তো এখানে এইচ হচ্ছে তোমার একটা নতুন টার্ম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক। কি বলতো কি এটা? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ রাখবা। প্লাঙ্কের ধ্রুবক মানটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ তো আসতে পারে। যার মান কত বড় দেখি, 6.626 ইন্টু 10⁻³ ওকে, এত এককটা কি বলতো, জুল ইন্টু সেকেন্ড। এটাকে জুল বলা হয় ইন্টু সেকেন্ড, বুঝছো? এটা একটু মুখস্থ রাখবো। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর দেখো এখানে কি বলতো, এন হইতেছে তোমার কক্ষপথ নাম্বার। তুমি কোন কক্ষপথে ঘুরতেছো? তুমি না, সরি, তুমি না, ইলেকট্রন, ইলেকট্রনের জন্য, সরি। ওকে ঠিক আছে। তো তারপরে দেখো আর হইতেছে বড় দেখি কি, আর হইতেছে পরমাণুর ব্যাসার্ধ, মানে যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, বুঝছো? ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, এটা ফর্মুলা, হ্যাঁ। আর এম কি বলতো, এম হইতেছে তোমার ইলেকট্রনের ভর। ওকে, যার মান কত বলতো, 9.1 ইন্টু 10⁻³ 31 কেজি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো সুন্দর করে। ওকে, ঠিক আছে। তো এগেইন বলি, এন এর মানটা কি বলতো, এন এর মান হচ্ছে কক্ষপথ নাম্বার, যে কক্ষপথে তোমার ইলেকট্রন ঘুরতেছে। ওকে, এটা কিন্তু তোমার ফ্র্যাকশন হতে পারে না, ঠিক আছে? দেখো আগেইন বলি, এন হচ্ছে কি বলতো, আবর্তনরত কক্ষপথ, ঠিক আছে? এটা একটু জাস্ট মাথায় রাখবা। ওকে, সুন্দর করে নোট করে নাও। ওকে ঠিক আছে, এটা বুঝতে পারছো পরবর্তীতে। ওকে, ঠিক আছে। দেখো 3 নাম্বার। সো 3 নাম্বার প্রস্তাবনা কি ছিল বলো? 3 নাম্বার প্রস্তাবনা ছিল এরকম, হুম, শক্তি শোষণ ও বিকিরণ এবং বর্ণালী সম্পর্কিত। ঠিক আছে। সো দেখো, সো বোর কি বলছিল এখানে, তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? প্লাস চার্জ মানে কি বলতো, নিউক্লিয়াস, এটা ঠিক আছে। এখন বাইরের শিলা কি বলতো, এটা এটা কক্ষপথ। আচ্ছা দেখো, এখানে তোমার ইলেকট্রন কি করতেছে বলো দেখি, ঘুরতেছে। আচ্ছা, এটা একটা কক্ষপথ, তার দেন এটা তোমার, এটা একটা কক্ষপথ। Okay? ধরো তোমার এখানে কক্ষপথ নাম্বার 1, n ইকুয়ালস টু 1। ওকে, আর এখানে কি বলতো, n ইকুয়ালস টু 2 সে, মানে এটা হচ্ছে তোমার 1 নাম্বার কক্ষপথ, আর এটা কি বলতো 2 নাম্বার কক্ষপথ। ওকে, দেখো এই কক্ষপথে যখন তোমার ইলেকট্রন ছিল, যেহেতু ইলেকট্রনটা ঘুরতেছে, তার মানে আলটিমেটলি কিন্তু তার একটা শক্তি আছে, বুঝছো? তো ধরো এটা তোমার 1 নাম্বার কক্ষপথ, আর 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন শক্তি হচ্ছে তোমার E1। E1 কি বলতো তাহলে, 1 নম্বর কক্ষপথে শক্তি, 1 নম্বর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি, ঠিক আছে? সেখানে দেখো E1 কি বলো দেখি, 1 নম্বর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের শক্তি। Okay. আর যখন তোমার 2 নম্বর কক্ষপথে আবর্তন করতেছিল, তখন তার শক্তিটা কি ছিল বলো দেখি, E2। আচ্ছা, তো E2 কি ছিল বলো দেখি এখানে,
2 নম্বর কক্ষপথে। হুম, শক্তি। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো। তো এনার 3 নম্বর প্রস্তাবনাটা এরকম ছিল, হ্যাঁ? তো ইলেকট্রন যখন ঘোরে, ঠিক আছে? ইলেকট্রন যখন ঘোরে, ধরো সে এই এখানে মানে 2 নম্বর কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথে আছে, বুঝছো? সে ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। তো দেখো, আবর্তনরত ইলেকট্রন যখন নির্দিষ্ট কোনো কক্ষপথে ঘোরে, তখন সে কি করে না বলো দেখি? শক্তি শোষণ বা বিকিরণ করে না, ঠিক আছে? অর্থাৎ সে এখানে যখন আছে, সে যখন ঘুরতেছে, বুঝছো? সে কি করতেছে আলটিমেটলি এই কক্ষপথে ঘুরতেছে। তার মানে সে নিচেও আসবে না, উপরেও যাবে না, বুঝছো? এখন দেখো, ইলেকট্রন, হ্যাঁ বুঝাচ্ছি, এখন আবর্তনরত ইলেকট্রন, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে, হ্যাঁ, ঘোরার সময় শক্তি শোষিত বা বিকিরিত করে না, হ্যাঁ, বিকিরণ করে না, ঠিক আছে? ঠিক আছে, অর্থাৎ দেখো এগেইন বলি, যখন একটা ইলেকট্রন কোন নির্দিষ্ট কক্ষপথে, হয়তো বা তোমার 1 নাম্বার বা 2 নাম্বার বা এরকম 3 নাম্বার কক্ষপথে ঘুরতেছে, তখন কিন্তু সে কি করে বলা হয়? আবর্তনত অবস্থায় যে কক্ষপথে ঘুরতেছে জাস্ট সেই কক্ষপথেই ঘোরে, হ্যাঁ? সে শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝছো এটা? এখন ধরো তুমি, এটাকে বলা হয় নিম্ন শক্তি স্তর, এটাকে কি বলতো? উচ্চ শক্তি স্তর। দেখো, তুমি এখান থেকে ধরো, এখান থেকে একটা ইলেকট্রন কি করবা? আচ্ছা, একটু ধরো। ওকে, দেখো, ধরো একটা ইলেকট্রন এখানে আছে, বুঝছো? একটা ইলেকট্রন এখানে আছে। তো এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, বুঝছো? এখান থেকে ধরো তুমি ইলেকট্রনটাকে তুমি এখানে নিয়ে গেলা, উচ্চ শক্তি স্তরে নিয়ে গেছো, বুঝছো? ধরো ই2 তে নিয়ে গেলা, ই1 থেকে, বা এন ইকুয়ালস টু 1 থেকে এন ইকুয়ালস টু 2 নাম্বার নিয়ে গেলা, বুঝছো? তাও কি করতে হবে বলো দেখি? দেখো, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন তুমি ইলেকট্রন নিয়ে যাচ্ছ, তোমাকে কি করতে হবে? তো নিচ থেকে যখন কেউ উপরে যায়, তখন আলটিমেটলি কি শক্তি সাপ্লাই করতে হয় না? আচ্ছা, তার মানে তোমাকে কি করতে হবে বলো দেখি? বাইরে থেকে শক্তি দিতে হবে, ঠিক আছে? তো বাইরে থেকে যখন তুমি শক্তি দিবা, তো ইলেকট্রনটা কি করবে? শক্তি, সে কি নিজে শক্তি বিকিরণ করবে না শোষণ করবে? তো তুমি যে বলবা যে ভাই অনায়াসে সে কি করে বলতো? শক্তি শোষণ করবে, ঠিক আছে? দেখো, বলছে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে, বুঝছো? শক্তি স্তর হতে উচ্চ স্তরে যায়, বুঝছো? উচ্চ স্তরে যায়, স্তরে যায়। দেখো, এটা কিন্তু নিম্ন স্তর ছিল। তো সে কি করতেছে? নিম্ন থেকে তুমি উচ্চে পাঠিয়ে দিচ্ছ, বুঝছো? তখন কি করতে হবে বলো দেখি? শক্তি দিতে হবে। তো তুমি যদি শক্তি দাও, তো ইলেকট্রনটাকে শক্তি দিতে হবে না? ইলেকট্রনটা কি করছে? শক্তি শোষণ করছে, বুঝছো? স্তরে যায়, তখন ইলেকট্রন কি করে বলতো? ইলেকট্রন শক্তি কি করে? ইলেকট্রন শক্তি শোষণ করে। ওকে, ওকে। আচ্ছা, এই যে শোষিত শক্তির জন্য কোনো বর্ণ পাওয়া যায় না, বুঝছো? খেয়াল রাখবা, শোষিত শক্তির জন্য, শক্তির জন্য কোনো বর্ণ হয় না, কোনো বর্ণালী হয় না, বর্ণালী হয় না। এখন দেখো, বর্ণালীটা হতে পারে, আর যে বর্ণালীটা তুমি পাবা সেটা কি বলতো? কালো। হ্যাঁ, বর্ণালীর রং কি হয় বলতো? কালো। ওকে, আচ্ছা, বুঝছো? তো এখন এটা কি হলো বলতো? যখন শক্তি শোষণ করতেছে, মানে কি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাচ্ছে, বুঝছো? তো এটা হচ্ছে মেইন টার্ম। তো উচ্চ স্তরে, নিম্ন থেকে উচ্চ স্তরে, বুঝছো? এখন দেখো 2 নাম্বার কন্ডিশনে কি হয়। তো 2 নাম্বার কন্ডিশনে দেখো, এবার দেখো ইলেকট্রন ধরো তোমার এইখানে ছিল, তার মানে কি উচ্চ স্তরে ছিল। তো এখন কি করবে? সে নিম্ন স্তরে যাবে, বুঝছো? এখানে আসছে, তার মানে n ইকুয়ালস টু 2 থেকে, তো এটা কি ছিল? n ইকুয়ালস টু 1 থেকে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন n ইকুয়ালস টু 2 তে। ওকে, নিম্ন থেকে উচ্চে। এবার কি হয় বলো দেখি? n ইকুয়ালস টু 2 থেকে, হুম, এখানে n ইকুয়ালস টু 2, এটা কত আসবে? n ইকুয়ালস টু 1। দেখো,
আগে ছিল ইলেকট্রন n ইকুয়ালস টু 2, হ্যাঁ, যাবে কোথায়, n ইকুয়ালস টু 1, অর্থাৎ 2 নম্বর স্তর থেকে 1 নম্বর স্তরে যাবে। তো 2 নম্বর স্তর মানে কি, উচ্চ শক্তির স্তর, আর 1 নম্বর মানে কি বলতো, নিম্ন শক্তির স্তর, বুঝছো? তখন কি হবে বলো? তো ইলেকট্রন যখন কি হবে বলো দেখি, উচ্চ হতে, উচ্চ স্তর হতে নিম্ন স্তরে যায়, তখন কি করে শক্তি, এখন সে দেখো উচ্চ স্তরে যখন ছিল তখন তার অনেক শক্তি ছিল, বুঝছো? ধরো এখানে এখানে থাকতে গেলে 10 লাগবে, ওকে। তো এটা যেহেতু নিম্ন স্তর, তো এখানে কিন্তু থাকতে গেলে আলটিমেটলি 10 লাগবে না, তো 8 লাগবে, বুঝছো? তো আগে ছিল 10, এখন কি হয়েছে 8। তো সে যখন 8 থেকে 10-এ আসছিল, তো আলটিমেটলি কিন্তু কি হয়েছিল বলতো, 8 আছে 8, নিতে হবে কত বলতো, 10। তার মানে আরো 2 সে কি করতে হবে বলতো, গ্রহণ করতে হবে। সেই জন্য সে কি করছে বলতো, নিম্ন স্তর থেকে যখন উচ্চ স্তরে আসছে, সে কি করছে, শক্তি শোষণ করছে, বুঝছো? কত পরিমাণ শক্তি শোষণ করছে, ওই 2 পরিমাণ শোষণ করছে, বুঝছো? এখন দেখো সে উচ্চে আছে, ওকে, তার কিন্তু শক্তি বেশি 10, ওকে। যদি সে নিম্নে যাইতে চায়, তো লাগবে কত, 8। তো দেখো এক্সট্রা আরো কত হবে বলো দেখি, 2। তো এই 2টা কি করবে বলো দেখি, 2 পরিমাণ শক্তি বিকিরণ করবে, ঠিক আছে? তো ইলেকট্রন যখন উচ্চ স্তর হতে নিম্ন স্তরে যায়, তখন শক্তি বিকিরণ করে বা ছেড়ে দেয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো, বিকিরণ করে বা ছেড়ে দেয়, বুঝছো? এখন দেখো এই যে বিকিরিত যে শক্তির জন্য আমরা কি পাই বলতো, বর্ণালী পাই, বুঝছো? আর যার ফলে আমরা কি পাই, বর্ণালী পাই, যার ফলে ফলে বিকিরিত, হ্যাঁ, বিকিরিত যে শক্তিটা আছে এর জন্য আমরা কি পাই, বিকিরিত শক্তির জন্য আমরা বর্ণালী পাই, ওকে। দেখো এখানে দেখো এগেইন আছে কত, 10, লাগবে কত, 8, হ্যাঁ। তো বিকিরণ করবে কত জন্য বলতো, 2, 8 থেকে যাইতে হবে 10-এ, হ্যাঁ, সো বা 10 থেকে 8-এ যাইতে হবে। তো বিকিরণ করবে কত, 10, 2, হ্যাঁ। তো এখন তুমি বর্ণালী পাবা কত জুলের জন্য, সো বর্ণালী কিন্তু 8-এর জন্য পাবা না, 10-এর জন্য পাবা না, পাবা কার জন্য বলতো, কত, কতটুকু শক্তি বিকিরণ করছে। তো এখানে দেখো বিকিরিত শক্তি হচ্ছে 2, সো আলটিমেটলি তুমি এই 2 এর জন্য কি পাবা বলো দেখি, বর্ণালী পাবা, বুঝছো? ওকে। তো বর্ণালী গুলো বিভিন্ন রঙের হয়, লাল, নীল, কালো, ওকে। সো এটা একটু মাথায় রাখবা। তো এখন কি হয় বলো, এখানে দেখো E2, এটা E1, বুঝছো? তো দেখো এখন, চলো পরবর্তী পেজে যাই, ওকে। দেখো এগেইন দেখো এখানে প্লাস নিউক্লিয়াস, এটা এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ E1, এটা কি বলতো, E2, হ্যাঁ। এটা ছিল E1 N1, ঠিক আছে, এটা E2। আচ্ছা, এটা উচ্চ শক্তি স্তর, বুঝছো? এটা নিম্ন শক্তি স্তর। তো সে ধরো তোমার একটা ইলেকট্রন কি করছে, উচ্চ শক্তি স্তর আছে, ওখান থেকে কি করতেছে বলো দেখি, বিকিরিত হয়ে নিচে কি করতেছে, নিম্ন শক্তি স্তরে আসতেছে, অথবা নিম্ন শক্তি স্তরে আছে, হ্যাঁ। তো সেখান থেকে কি করতেছে বলো দেখি, উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এই শক্তির পার্থক্যটা কত বড় দেখি, শক্তির পার্থক্য মানে কি বলো, শোষিত বা বিকিরিত শক্তি না, শক্তির পার্থক্য বা শোষিত বা বিকিরিত শক্তি, শোষিত বা বিকিরিত শক্তি, হুম, শক্তি কি হবে। তো দেখো আগে ছিল E2, এখন হয়েছে E1, ওকে। আগে ছিল 10, এখন হয়েছে 8, ঠিক আছে? তো কত শক্তি বিকিরণ করছে বলতো, 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 না, ওকে। তো বিকিরিত শক্তি বা শক্তির পার্থক্যটা কি জানো, ডেলই। মাথায় রাখবা যে কোনো জায়গায় যখন ডেল থাকবে তখন কি বোঝায় বলো দেখি, পার্থক্য বোঝাবে, ঠিক আছে? তো এই ডেল মানে কি বলো দেখি, পার্থক্য। আচ্ছা, ডেল মানে কি, এটাকে ডেল বলা হয়, ডেল মানে কি বলতো, পার্থক্য, ওকে। তো ডেল ইকুয়াল টু কি বলতো, বড় থেকে ছোটটা বাদ দাও, E2 মাইনাস E1। আচ্ছা, বুঝছো? তো এটা হচ্ছে শক্তির পার্থক্য বা শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। দেখো 10 থেকে 2 বাদ দিছে, বুঝছো? তোমার এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি, ওকে, ঠিক আছে। এখন হিসাব করো, এখানে তোমার আরেকটা কন্ডিশন আছে, বুঝছো? ধরো কম্পাঙ্ক যদি কি হয় বলতো, কম্পাঙ্ক, কম্পাঙ্ক কম্পাঙ্ক যদি মানে ফ্রিকোয়েন্সি, বুঝছো? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি মিউ, এটাকে বলা হয় নিউ, হ্যাঁ, নিউ বা এফ, এটাকে ফ্রিকোয়েন্সি বা এফ, মানে যে কোনো একটা ধরতে পারো, বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, হ্যাঁ। সো কম্পাঙ্ক যদি এটা হয় বা এটা হয়, তো মাথায় রাখবা এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তি, ঠিক আছে, কম্পাঙ্কের সমানুপাতিক। তো ডেলি কার সমানুপাতিক বলো দেখি,
এফ এর বা কম্পাঙ্কের সমানুপাতিক, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। এটার মানে কি বলো? এটার মানে হচ্ছে শক্তির পার্থক্য বা শোষিত বা বিকিরিত শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তো সমানুপাতিক চিহ্নটা উঠে যায়, তো ডেলি ইকুয়াল টু কি আসে বলো দেখি? ডেলি মানে কি বলতো? ই টু মাইনাস ই ওয়ান, মানে শক্তির পার্থক্যটা। তো সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা ধ্রুবক চলে আসে এইচ, যেটাকে আমি কি বলি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, ওকে, এটা হচ্ছে মেইন ফর্মুলা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখানে এইচ কি বলতো? প্লাঙ্কের কনস্ট্যান্ট। একটু আগে বলছিলাম, যার মান হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার নেগেটিভ 34, এটা মুখস্থ মান, হ্যাঁ, জুল সেকেন্ড। ওকে, আর এফ কি বলতো? এফ এর হচ্ছে কম্পাঙ্ক। ওকে, বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক। কি বলতো কি এটা? বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে? এগেইন বলি, এফ হচ্ছে তোমার বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক। তো মাথায় রাখো, এই এফটা আবার অন্যভাবে লেখা যায়। এফ ইকুয়াল টু কি লেখা যায় জানো? মানে কম্পাঙ্ক ইকুয়াল টু কি লেখা যায় বলো? কম্পাঙ্ক ইকুয়াল টু লেখা যায় সি ভাগ ল্যামডা, ঠিক আছে? ওকে, তো বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু লেখা যায় সি ভাগ ল্যামডা। এখানে দেখো সি ইকুয়াল টু কি জানো? আলোর বেগ। আলোর বেগ, আলোর বেগ, যার মান হয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর ল্যামডা কি বলতো? বিকিরিত তরঙ্গের, বিকিরিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো এখান থেকে দেখো একটা নতুন টার্ম আসে। তো এখানে ডেলি, ডেলি ইকুয়াল টু কি ছিল? শক্তির পার্থক্য ইকুয়াল টু এইচ। এইচ তো কনস্ট্যান্ট, চেঞ্জ নেই। কিন্তু এফ ইকুয়াল টু কি লেখা যায় বলতো? আবার সি ভাগ ল্যামডা। ওকে, সেই জাস্ট মানটা বসাই দিলাম। Okay, এটা হচ্ছে মূল সূত্র। তো এখানে কি ছিল? ডেলি ইকুয়াল টু কি ছিল? ই টু মাইনাস ই ওয়ান, হ্যাঁ, ইকুয়াল টু কি ছিল? এইচ, এইচ এফ, অথবা কি লেখা যেতে বলতো? এইচ সি ভাগ ল্যামডা। ওকে, এই যে পুরো যে ফর্মুলাটা, এটা জাস্ট একটু মুখস্থ রাখতে হবে, বুঝছো? এর কোনো বিকল্প নাই। ওকে, তো চলো আবার সাম আপ করি, হ্যাঁ। তো আবার সাম আপটা এরকম, যে ইলেকট্রন যখন কি করছিল বলতো? নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছিল, তখন কিন্তু তারা শক্তি শোষণ করতো না, বিকিরণও করতো না। তাহলে বলো তো ভাই, শক্তি শোষণ কখন করতো? আচ্ছা, শক্তি শোষণ বা বিকিরণ তখনই করতো যখন এক এক আহ, এক কক্ষপথ বা একটা অরবিটাল থেকে, সরি, এক অরবিট থেকে আরেকটা অরবিটালে যাইতো, বুঝছো? এখন দেখো, ধরো সে নিম্ন স্তরে আছে, তো নিম্ন স্তরে থাকলে তার কিন্তু শক্তি কম। সে যদি উচ্চ স্তরে যাইতে চায়, শক্তি কিন্তু বেশি আরো লাগবে, বুঝছো? তো যখন সে নিম্ন স্তর থেকে তোমার উচ্চ স্তরে যাইতে চাচ্ছিল, তখন কিন্তু শক্তি শোষণ করছে, বুঝছো? আর যখন উচ্চ স্তর থেকে তোমার নিম্ন স্তরে আসতে শক্তি, তখন বিকিরণ করছিল, বুঝছো? এখন দেখো, শোষিত শক্তির জন্য কিন্তু তোমার বিভিন্ন বর্ণালী পাওয়া যায়। আর বিকিরিত, আহ সরি, শোষিত তোমার, আহ তোমার যে শোষিত যে শক্তি আছে, বুঝছো? শোষিত শক্তির জন্য কিন্তু তোমার তরঙ্গ, কি বলে এটা, বর্ণ পাওয়া যায় না। তো বর্ণের রং হয় কালো। ওকে, আর যখন উচ্চ স্তর থেকে যখন নিম্ন স্তরে আসে, তখন আমরা যে শক্তিটা পাই সেটা হচ্ছে তোমার বিকিরিত শক্তি। হুম, আর বিকিরিত শক্তির জন্য এই যে ল্যামডার মানের উপর ভিত্তি করে, বুঝছো? তরঙ্গের মানের উপর, সরি, ল্যামডার বা তরঙ্গ দৈর্ঘ্যের মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের রং পাই। ওকে, সো এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এগেইন বলো তো, আমরা শোষিত তরঙ্গের জন্য রং পাবো না বিকিরিতের জন্য পাবো, বলো দেখি? তুমি অনায়াসে বলবা যে ভাই, আমরা বিকিরিত শক্তির জন্য আমরা রং পাবো, ওকে, বা বর্ণালী পাবো, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী স্লাইডে যাই। ওকে, তো এখন দেখো, এখন নতুন টার্ম। তো এখন যে টার্মটা আসবে সেটা হচ্ছে তোমার সাফল্য, মানে বোর মডেলের সাফল্য, ঠিক আছে? বোর, ওকে, তো সিদ্ধান্ত। এক নাম্বারটা কি বলো দেখি? এক নাম্বার সাফল্যটা হচ্ছে, তুমি বোর মডেল কি বলছিলে বলতো? বোর মডেল থেকে আমরা, হ্যাঁ, যে রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু আমরা ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরতেছে এটা কিন্তু জানতে পারিনি, হ্যাঁ, মানে অরবিট সম্পর্কে বা শক্তিস্তর সম্পর্কে কিন্তু ধারণা পাইনি। তো উনি বলছিল যে জাস্ট এমনিতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু বোর মডেল আমাদের বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে, বুঝছো? আর যাদেরকে আমরা কি বলি? অরবিট বলি বা শক্তি স্তর বলি, হ্যাঁ। তো বোর মডেল হতে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা পাই, কক্ষপথ সম্পর্কে ধারণা পাই, ঠিক আছে, যাদেরকে অরবিট বলা হয়, তুমি জানো। 2 নাম্বার। আবার দেখো, বিকৃত বর্ণালী সম্পর্কে ধারণা পাই, ঠিক আছে? বিকৃত বর্ণালী, বিকৃত শক্তির যে বর্ণালী গুলো আছে না, সম্পর্কে ধারণা পাই, ঠিক আছে? আচ্ছা,
এখন 3 নাম্বার দেখো, এই যে তোমার বর্ণালী গুলো পাও, এই যে বর্ণালীটা কার পাও সে মাথায় রাখবা। তো বর্ণালী গুলো পাওয়া শুধুমাত্র, বর্ণালী পাবো, বর্ণালী গুলো শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, এগেইন বলি এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য পাবো। ওকে ঠিক আছে, এগেইন বলি এটা মার্ক করে দিই, হ্যাঁ। তো বর্ণালী কাদের জন্য পাওয়া যায় বলতো? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য পাওয়া যায়। ওকে, তাহলে দেখো যাদের ইলেকট্রন দুইটা তাদেরকে আমরা পাবো না, পাবো না। তো দেখো, তো এখন দেখো তো, just বলো হাইড্রোজেন, এর প্রোটন সংখ্যা 1। তো আমরা কি জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। দেখো এখানে তো ইলেকট্রন কয়টা আছে? একটা। সো এর কি বর্ণালী পাবো? এর বর্ণালী পাবো। ওকে, কারণ কি একটা ইলেকট্রন আছে, বুঝছো, এক ইলেকট্রন বিশিষ্ট শুধুমাত্র। তো হিলিয়াম, হুম, হিলিয়ামের বর্ণালী কি হয় বলো দেখি? হিলিয়াম প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা দুইটা। সো এর কি বর্ণালী পাওয়া যাবে? এর ইলেকট্রন কত বলতো? ইলেকট্রন ইকুয়ালস টু 2টি। বর্ণালী সম্ভব না, ক্রস। ওকে, পাওয়া যাবে না। কারণ কি? আমি কি বলছিলাম, যখন তোমার ইলেকট্রন থাকবে একটা শুধুমাত্র, তাদেরকে শুধুমাত্র কি করবো বলো দেখি? বর্ণালী দেখা যাবে। স্যার দেখো ইলেকট্রন কয়টা বলো তো? দুইটা। সো বর্ণালী দেখা যাবে না। ওকে, কিন্তু দেখো তো হিলিয়াম প্লাস, হিলিয়াম দুইটি ইলেকট্রন ছিল, হ্যাঁ। এখান থেকে যদি তুমি একটা ইলেকট্রন সরাই দাও, মানে বের করে দাও, অপসারণ করো, তখন কি হবে বলো দেখি? একটা ইলেকট্রন ত্যাগ করছে না? তো কি হবে? হিলিয়াম প্লাস হবে। তো আগে ছিল দুইটা ইলেকট্রন, এখন যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে, এখন ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা। তো দেখো এর কিন্তু বর্ণালী সম্ভব। এখন ইলেকট্রন আছে কয়টা বলতো? এখন ইলেকট্রন আছে একটি, বর্ণালী সম্ভব, বুঝছো? পাবো। তারপর দেখো লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম দেখো এর পারমাণবিক সংখ্যা কত? 3। ওকে, তো ইলেকট্রন সংখ্যা 3টা। তো এর কি, এর কত বলতো? ইলেকট্রন কয়টা আছে বলতো? 3টা। তো বর্ণালী কি হবে? বর্ণালী ক্রস হবে না, ঠিক আছে। কিন্তু দেখো, তুমি যদি একটা ইলেকট্রন আনতে চাও, এখানে আছে কয়টা? 3টা। একটা ইলেকট্রন আনতে গেলে তোমাকে কিন্তু দুইটা ইলেকট্রন কি করতে হবে বলতো? ত্যাগ করতে হবে। সো লিথিয়াম 3টা ছিল, এখান থেকে যদি দুইটা ইলেকট্রন সরাই দাও, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলতো? লিথিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সো লিথিয়াম 2+। ওকে, তো ইলেকট্রন আছে কয়টা এখন? একটা। এর কিন্তু বর্ণালী সম্ভব, বুঝছো? ওকে ঠিক আছে। দেখো তো বর্ণালী সম্ভব কাদের? তো একটা হাইড্রোজেনের সম্ভব, লিথিয়াম 2+-এর সম্ভব, আর হচ্ছে হিলিয়াম প্লাসের সম্ভব। এদের কি বলা দেখি? এদের বর্ণালী সম্ভব, বুঝছো? কারণ কি? এদের প্রত্যেক ইলেকট্রন সংখ্যা একটা করে, এদের বর্ণালী সম্ভব। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন দুইটা, এদের কিন্তু বর্ণালী সম্ভব না। এক্ষেত্রে দেখো এটাও বর্ণালী সম্ভব না, বুঝছো? তো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ওকে ঠিক আছে, চলো পরবর্তী পেজে যাই। হুম, এখন যে টপিকটা আসছে সেটা হচ্ছে তোমার বোর মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে। ওকে দেখো, আচ্ছা, তো এগেইন বলি, তো যারা যারা ক্লাসটা করবে, হ্যাঁ, তো সুন্দর করে নোট করো, হ্যাঁ। তো আশা করি এর বাইরে থেকে পড়ার কোনো প্রয়োজন হবে না। ওকে, সুন্দর করে এগুলো সম্পূর্ণটা বুঝাই দিছি। এগুলো নোট করে গ্রুপে পোস্ট করিও, ঠিক আছে। ওকে ঠিক আছে, এতে করে হবে কি, অন্য একটা পোলাপান আর তোমার নোট দেখা দেখে আর কি ইন্সপিরেশন পাবে, তো সেই ক্লাস করবে। ওকে ওকে ঠিক আছে। তো সীমাবদ্ধতা দেখো, তো ইনি কি বলছিল বলো দেখি? ওকে, তো ইনি যে বর্ণালীর কথা বলছিল, এই বর্ণালী গুলো কিন্তু তোমার কয় ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য পাওয়া যায়? এক ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে। কিন্তু দেখো যাদের ইলেকট্রন দুইটা বা তিনটা এরকম বা একাধিক, তো তাদের কিন্তু বর্ণালী পাওয়া যায় না, বুঝছো? তো এখানে কি বলতো সীমাবদ্ধতা কি? একাধিক, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী পাওয়া যায় না, ঠিক আছে। পাওয়া যায় না। একটু আগে বলছিলাম হিলিয়াম, লিথিয়াম এগুলো কিন্তু বর্ণালী পাওয়া যায় না, কিন্তু হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+-এ কিন্তু পাওয়া যায়, বুঝছো? যাদের ইলেকট্রন সংখ্যা একটা। ওকে, এগেইন বলি, যাদের ইলেকট্রন সংখ্যা একটা তাদের কিন্তু বর্ণালী পাওয়া যায়, ঠিক আছে। ওকে ওকে, তো এখন এগেইন বলো, দেখো ইনি বলছিল কি জানো? বোর বলছিল যে
তোমার বর্ণালী সংখ্যা মানে হাইড্রোজেনের বর্ণালী সংখ্যাটা বলতো একটা পরমাণু পাওয়া যাবে, বুঝছো? ইনি বলছিল কি, ইনি বলছিল হচ্ছে একটি পরমাণুর একটি বর্ণালী পাওয়া সম্ভব, কিন্তু দেখো শক্তিশালী যন্ত্রের মাধ্যমে আমরা প্রমাণ করি, বোরের বোরের মডেল অনুযায়ী একটি একটি পরমাণুতে একটি বর্ণালী পাওয়ার আশা ছিল। পাওয়ার কথা ছিল, কিন্তু দেখো তুমি যখন শক্তিশালী যন্ত্র দিয়ে দেখবা, হ্যাঁ, তো শক্তিশালী যন্ত্র বা বিভিন্ন মাইক্রোস্কোপ এর মধ্যে দেখবা, তখন দেখবা যে একটা বর্ণালীর মধ্যে অসংখ্য বর্ণালী আছে, বুঝছো? কিন্তু শক্তিশালী অসংখ্য বর্ণালী আছে, বুঝছো? ওকে, ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, চলো এখন দেখো। ওকে।